আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা কিন্তু রয়েছেন এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যে সহধর্মিণী জোবায়দা রহমান এবং সেই সাথে জাইমা রহমান তারাও কিন্তু এই বহরে রয়েছেন। আমরা জেনে থাকি যে তারা গুলশানের পথে রওনা হয়েছেন এবং ইতিমধ্যে যেমনটি আমরা লক্ষ্য করছি যে এভার কেয়ারের সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাড়ানো হয়েছে এবং যেমনটি আপনারা সারাদিন দেখছিলেন যে সবার আগে বাংলাদেশ সংবলিত যে বাসটি রয়েছে লাল সবুজের সেই বাসটি প্রস্তুত রয়েছে এবং ইতিমধ্যে তারেক রহমান তার যে বহরটি রয়েছে সেই বহর দিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন গাড়ির দিকে এবং সেই সাথে নেতাকর্মীরা আশপাশ থেকে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং স্লোগানে তারা তারেক রহমানকে তাদের দলের ভাইস চেয়ারম্যানকে তারা বরণ করে নেওয়ার যে একটি ব্যাপার সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং যেমনটি বলছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা আমরা লক্ষ্য করছি এবং তারেক রহমান লাল সবুজ যে বাসটি রয়েছে সেই বাসের দিকে এগিয়ে যাচ্ছেন যেখানটায় মূলত সবার আগে বাংলাদেশ তথা বাংলাদেশের কথা কিংবা বাংলাদেশের মাটি মানুষের যে কথাগুলো রয়েছে সেইটির মূলত মেসেজ ধরে ইতিমধ্যে লক্ষ্য করছে যে তারেক রহমান তিনি কিন্তু বাসের উঠছেন এবং তার বহরে যে অন্যান্য সদস্যরা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে এই বাসটিতে উঠে তারা গুলশান যাওয়ার কথা রয়েছে। আমরা যেমনটি জানি যেমনটি বলা হয়েছিল দলের পক্ষ থেকে আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি একে একে তারা প্রবেশ করছে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে প্রায় 1.5 ঘন্টা আগে তারা তারেক রহমান তার মমতাময়ী যে মা রয়েছেন বেগম জিয়া তার সাথে সাক্ষাতের জন্য তিনি এভার কেয়ার এসেছিলেন। এভার কেয়ারে সাক্ষাৎ শেষে তার খোঁজ খবর নেওয়া শেষে এবং ছেলে মায়ের যে দেশের মাটিতে প্রায় 17 বছরেরও বেশি সময় ধরে চলা সাক্ষাৎ শেষে তিনি কিন্তু ইতিমধ্যে বাসে উঠছেন এবং আমরা জেনে থাকি আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে তারেক রহমান যখন প্রবেশ করছিলেন হাসপাতালের গেট দিয়ে এবং বের হচ্ছিলেন নেতাকর্মীরা তাকে বরণ করে নেওয়ার জন্য নানা ধরনের স্লোগান দিচ্ছিল। নেতাকর্মীদেরকে তিনি আবার সায় দিচ্ছিলেন নানাভাবে। তিনি কিছুটা এগিয়ে এসে তাদেরকে কিন্তু তিনি সায় দিয়েছেন। নেতাকর্মীরা সেটি সাধারণে আমন্ত্রণ জানিয়েছেন। যদিও গাড়ি বহরটি ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে এভার কেয়ারের যে মূল ফটক রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সিএসএফ এর সদস্যরা যেমনই রয়েছে সেই সাথে পুলিশ সদস্যরা রয়েছে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন সবাই মিলে মূলত এই আইন শৃঙ্খলা বলয় তৈরি করেছেন। আশপাশে আমরা যেমনটি লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণে দলের নেতাকর্মীরা তারা উৎসুক মনে তারা কিন্তু দেখছেন ব্যবস্থাপনাটি। ইতিমধ্যে আমরা যেমনটি লক্ষ্য করছি যে লাল সবুজ যে বাসটি রয়েছে সবার আগে বাংলাদেশ যে মেসেজ নিয়ে সারাদিন ভর আমরা দেখেছিলাম তারেক রহমানকে এয়ারপোর্ট থেকে 300 ফিট হয়ে এভার কেয়ারে নিয়ে এসেছে সেই বাসটি মূলত আবারও অপেক্ষা রয়েছেন তারেক রহমানের জন্য তারেক রহমানের গাড়ি বহরের জন্য। ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে যেমনটি লক্ষ্য করছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা ঢিলেঢালাভাবে থাকলেও ইতিমধ্যে তাদের তৎপরতা বেড়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে রাজধানীর এভার কেয়ারের সম্মুখ সারির জায়গাটি থেকে মূলত যে তারেক রহমানের গাড়ি বহর সেটি বের হওয়ার জন্য আশপাশের জায়গাটি তারা ঠিক করে নিচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোদমে তাদের যে তৎপরতা সেটি শুরু করেছেন এবং আমরা যেমনটি লক্ষ্য করছি আইন শৃঙ্খলা যেহেতু কয়েক স্তরের নিরাপত্তা শুরুর দিকে যে গাড়িগুলো থাকবেন শুরুর দিকে যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু চলতে শুরু করেছে বসুন্ধরার রাস্তাটি হয়ে এবং সবার আগে বাংলাদেশ সংবলিত যে বাসটি রয়েছে লাল সবুজের সেই লাল সবুজের বাস মূলত তারেক রহমানকে নিয়ে সেই সাথে তার গাড়ি বহরের অন্যান্য সদস্যদেরকে নিয়ে মূলত গুলশানের যে তার বাসা রয়েছে সেখানে ফিরে যাওয়ার একটি কথা রয়েছে। যেহেতু গতকাল থেকেই তিনি রওনা হয়েছেন মাঝপথে বিভিন্ন জায়গায় যাত্রা বিরতি দিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন সবার সাথে দেখা করেছিলেন সেই সাথে তার মায়ের সাথে বলা চলে 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা আমরা দেখেছিলাম সেটি ছিল সাক্ষাৎ ছিল। সেই সাক্ষাৎ শেষে তিনি হয়তোবা স্বস্তি নিয়ে তিনি বাসায় ফিরছেন কিংবা মায়ের যে খোঁজখবর মায়ের যে বর্তমান অবস্থা অসুস্থতা আনুষঙ্গিক বিষয় কিভাবে কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং মা ছেলের যে আবেগঘন মুহূর্তগুলো সেটিও তৈরি হয়েছিল। আমরা বিভিন্নভাবে খোঁজ করছিলাম উপর দিকটা থেকে মূলত দেখার চেষ্টা করছিলাম রাজধানীর এভার কেয়ারের একেবারে সামনের দিকটা থেকে এবং ইতিমধ্যে লক্ষ্য করছেন যে গাড়িটি বের হওয়ার চেষ্টা করছে। তবে বিপুল পরিমাণে নেতাকর্মীরা তারা কিন্তু তারেক রহমানকে শেষবারের মতো তথা আজকে দিনভর আমরা যেমনটি দেখেছিলাম তার নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এই যে 17 বছরের চাওয়া কিংবা তাদের যে দলের প্রধান বিশেষ করে এখানটায় আমরা দেখেছিলাম যে তরুণ নেতাকর্মী যারা রয়েছেন তরুণ নেতাকর্মীরা বেশিরভাগই তারেক রহমানকে গত 17 বছরে তারা যেহেতু দেখার সুযোগ পাননি তাদের উৎসাহটা খুব বেশি ছিল এবং ইতিমধ্যে লক্ষ্য করছেন যে এভার কেয়ারের গেট থেকে বের হয়ে বসুন্ধরার রাস্তা হয়ে মূলত গুলশানের দিকে রওনা হয়েছে তারেক রহমানের
দেখছি তারেক রহমানকে বহনকারী যে লাল সবুজ বাসটি ছিল সকাল থেকে, অর্থাৎ তিনি দেশে অবতরণ করার পর থেকে তার বিমান থেকে সেই বাসটি চড়েই কিন্তু তিনি এভার কেয়ার থেকে রওনা করলেন এবং তার পাশাপাশি কিন্তু জাইমা রহমান এবং জুবাইদা রহমান তারেক রহমানের জন্য প্রস্তুতকৃত সাদা যে বুলেট প্রুফ গাড়িটি ছিল সেই গাড়িটি করেই কিন্তু রওনা হয়েছে। অর্থাৎ সপরিবারেই তারা ফিরোজার উদ্দেশ্যে রওনা করলেও কিন্তু আমরা দেখেছি দুটি ভাগে কিন্তু পরিবারটি যাচ্ছেন এবং গত 1.5 ঘন্টারও বেশি সময় ধরে এভার কেয়ারে অবস্থান করেছেন তারেক রহমান এবং 2 ঘন্টারও বেশি সময় ধরে ছিলেন জুবাইদা রহমান এবং জাইমা রহমান। এবং এই সময়টুকুতে আমরা আশা করতেই পারি 17 বছরেরও বেশি সময় পর যেহেতু দেশের মাটিতে মার সাথে তার দেখা হলো, যদিও বেগম খালেদা জিয়া সিসিইউতে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আসলে ততটা ভালো না, কিন্তু তারপরও কিন্তু আসলে বলাই যায় যে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বাংলাদেশে মাটিতে সাক্ষাতের যে মুহূর্তটি, সেই মুহূর্তটি একটি আবেগঘন মুহূর্ত ছিল এই পুরো পরিবারের জন্য এবং তার পাশাপাশি বিএনপির জন্য, কারণ এই দলটির নেতাকর্মীদের কিন্তু ঘেরা ছিল এই পুরো পরিবার। এবং আমরা দেখেছি তারেক রহমান যখন প্রবেশ করেন এভার কেয়ারে তার সাথে প্রবেশ করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজএডএম জাহিদ হোসেন এবং তার পাশাপাশি কিন্তু ছিলেন সালাউদ্দিন আহমেদ সহ কেন্দ্রীয় নেতাবৃন্দরা। এবং সেই নেতাদের মাঝখানে আমরা আসলে কথা বলার চেষ্টা করেছি, আমরা জানার চেষ্টা করেছি মেডিকেল বোর্ডের সাথে যে বৈঠকটি হয়েছে সেটি নিয়ে বিস্তারিত। তবে এখন পর্যন্ত মিডিয়া সেল থেকে কিংবা তার ব্যক্তিগত চিকিৎসকের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে তেমন কোনো তথ্য দেওয়া হয়নি। তবে লম্বা একটি বৈঠক হয়েছে মেডিকেল বোর্ডের সাথে। দেশি বিদেশি যে চিকিৎসকরা গত কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন তারা কিন্তু আজ তারেক রহমানের সাথে গত কয়েকদিন ধরে তিনি ভার্চুয়ালি মেডিকেল বোর্ডের ডাক্তারদের সাথে আসলে চিকিৎসকদের সাথে কথা বলছিলেন। তবে আজ মুখোমুখি তারা একসাথে বৈঠক করার কিন্তু সুযোগ পেয়েছেন এবং বলাই যায় হয়তোবা তারেক রহমান তার মাকে ছুঁয়ে দেখেছেন, যদিও তিনি সিসিইউতে রয়েছেন এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে তার শারীরিক অবস্থার সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদেরও সিসিইউর বাহির থেকে তারা হয়তোবা বেগম খালেদা জিয়াকে দেখছেন, তার সাথে কথা হয়তোবা না হলেও দেখে এভার কেয়ার থেকে প্রস্থান করছেন। এবং তার সাথে আসলে জানিয়ে রাখতে চাই সকাল থেকে আমরা লক্ষ্য করেছি নেতাকর্মীদের যে বিপুল ভিড় এভার কেয়ার মুখী, সেই ভিড়টি কিন্তু এখন ফিরোজার মুখী হচ্ছে। অর্থাৎ সকাল থেকে যারা পায়ে হেঁটে তারেক রহমানের সাথে তার গাড়ি বহরের সাথে এভার কেয়ারে এসেছেন, 300 ফিটে মঞ্চ ঘুরে যারা এসেছেন তাদের কিন্তু আমরা দেখেছি ফিরোজার উদ্দেশ্যে এখন রওনা হতে। এবং যে গাড়িবহরটি আসলে ফিরোজার দিকে যাচ্ছে গুলশানে, সেই গাড়িবহরে আমরা দেখেছি কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রয়েছে এবং সেখানে আমরা সেনাবাহিনী মোতায়েন রয়েছে, সেনাবাহিনীর যে পদযাত্রা রয়েছে সেই বেষ্টনী কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং তার পাশাপাশি পুলিশ রয়েছে, সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, এসএসএফ রয়েছে। অর্থাৎ বলাই যায় তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা যেটি সরকারের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছিল সেটি কিন্তু নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এবং আমরা নেতাকর্মীদের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি যারা এই এলাকাটিতে আসলে উপবিষ্ট রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তারেক রহমান এভার কেয়ার হাসপাতালে এসেও হাত নেড়ে মার মতন করে একই ভাবে হাত নেড়ে তার উপবিষ্ট যে সমর্থকরা আছেন, যে নেতাকর্মীরা আছেন, আমরা আশপাশের অঞ্চলগুলো থেকে দেখেছি ছোট ছোট শিশুদেরকে নিয়েও অনেক মা এসেছেন। তার পাশাপাশি এভার কেয়ারের সামনের যে দালানগুলো রয়েছে আমরা সেখানেও দেখেছি জানালা খুলে অনেকে অপেক্ষা করছেন, একটু দেখার চেষ্টা করছেন তারেক রহমানকে, তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি হাত নেড়েছেন। আমরা পুরো গাড়ি বহরেই দেখেছি সকলের সাথে কিন্তু তিনি যতটুকু সম্ভব আসলে কথা ইন্টারাক্ট করার চেষ্টা করেছেন, সকলের সাথে তিনি থাকার চেষ্টা করেছেন। তিনি নেতাকর্মীদেরকে নিয়েও কিন্তু ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, তাদেরকে
সাধুবাদ জানিয়েছেন, তার পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এত ভালোবাসা তাকে দেখানোর জন্য। এবং যে কয়েক লাখ মানুষকে আমরা দেখেছি আজ 300 ফিটের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে উপবিষ্ট হতে, এবং গত কয়েক দিন ধরে আমরা কিন্তু দেখেছি মঞ্চ যেদিন হয়েছে বানানো সেই দিন থেকে অনেকেই অবস্থান করছেন এবং তীব্র শীত উপেক্ষা করে গতকাল রাত থেকেও কিন্তু আমরা দেখেছি পূর্বাচলে অনেক মানুষ অপেক্ষা করেছেন এবং আজ সারা দিন সেই ভিড় সেই ঠান্ডা উপেক্ষা করে অনেকে সপরিবারে রয়েছেন তারেক রহমানের কে একবার দেশের মাটিতে দেখার জন্য। হয়তোবা এই সুযোগটি এতটা কাছ থেকে তাকে দেখার সুযোগটি আবার কবে আসবে সেটি তারা জানেন না, সেই নিশ্চয়তা নেই। তাই কিন্তু তারা বারংবারই চেষ্টা করেছেন তাকে ছুঁয়ে দেখা সম্ভব না হলেও তাকে একবার চোখের সামনে দেখতে। এবং সেক্ষেত্রে আমরা বারংবারই কিন্তু দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যারা উপবিষ্ট রয়েছেন অর্থাৎ র্যালিতে যারা যোগ দিয়েছেন, যে নেতাকর্মীরা বিশেষ করে দূর দূরান্ত থেকে যে কর্মীরা এসেছেন তারা তাদের মোবাইল ফোন দিয়ে কিন্তু একটি ছবি তোলার চেষ্টা করেছেন, কিংবা গাড়ি বহরটি যেটি রয়েছে ভিড় ঠেলে নিরাপত্তা বেষ্টনী ভেদ করেও কিন্তু অনেকে চেষ্টা করেছেন সেই গাড়িটি একটিবার ছুঁয়ে দেখার, সেই মঞ্চটি একবার ছুঁয়ে দেখার। এভার কেয়ারের সামনেও আমরা সেটি লক্ষ্য করেছি। সকাল থেকেই যে ভিড়, সেই ভিড়ের ভেতরেও তীব্র শীত উপেক্ষা করেও অনেকে কিন্তু অপেক্ষা করেছেন। এবং এভার কেয়ারে মেডিকেল বোর্ডের সাথে আজ তারেক রহমানের যে বৈঠকটি হয়েছে সেখানে জুবাইদা রহমানও উপস্থিত ছিল বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেক্ষেত্রে তাদের সাথে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, এবং তারা কিন্তু একটি যে বৈঠকটি করেছেন সেই বৈঠকে তারেক রহমান বেগম খালেদা জিয়ার আসছে দিনগুলোতে আসলে তার চিকিৎসার যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি কেমন হতে পারে, অর্থাৎ তার বিদেশে নিয়ে যাবার কথা যেটি বারংবারই আসলে উচ্চারিত হচ্ছিল, তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব কিনা, তার শারীরিক অবস্থা আসলে অতটা স্টেবল কিনা, তাকে নিয়ে যাওয়ার মতো এই দীর্ঘ পথটি আসলে অতিক্রম করার মতন শারীরিক সক্ষমতা তার আছে কিনা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু গত কয়েক দিন ধরে মেডিকেল বোর্ড এর সম্মুখীন হতে হয়েছে। এবং আমরা প্রথম কয়েকদিন মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এবং AZM জাহিদ হোসেনের পক্ষ থেকে কিন্তু আমরা ব্রিফ পেয়েছি, বিএনপির পক্ষ থেকে আমরা বার্তা পেয়েছি। তবে গত কয়েকদিন ধরে সেই বার্তাটি যেহেতু কিছুটা স্তীমিত হয়ে গেছে, তাই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে একটি উৎকণ্ঠা বেগম খালেদা জিয়াকে নিয়ে, এবং সেই উৎকণ্ঠার বহিঃপ্রকাশ কিন্তু ছিল আজ এভার কেয়ারের বাহিরে। দূর দূরান্ত থেকে যে নেতাকর্মীরা এসেছেন তাদের মনে একটি প্রশ্ন ছিল, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি আসলে কেমন। দিক নির্দেশনামূলক একটি বার্তা তারা তারেক রহমানের কাছ থেকে যেমন প্রত্যাশা করেছেন, তার পাশাপাশি কিন্তু বেগম খালেদা জিয়ার অর্থাৎ বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার নিয়েও একটি বার্তা কিন্তু তারা আশা করেছেন। এবং মায়ের শারীরিক সুস্থতার কথাও কিন্তু তারা তারেক রহমানের মুখে কিন্তু শুনতে চেয়েছেন। এবং সেক্ষেত্রে আমরা তার ভাষণে, তিনি 300 ফিটের মঞ্চে যে ভাষণটি দিয়েছে সেই ভাষণেও কিন্তু তার মার কথা, তার মৃত্তিকার কথা কিন্তু উঠে এসেছে। তিনি একটি জাতি গড়তে কিন্তু মার কথা বারংবারই বলেছেন, মায়ের স্বপ্ন পূরণের কথা বলেছেন। সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে বিএনপির পক্ষ থেকে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অপূর্ণ যে সকল ইচ্ছে ছিল সেই ইচ্ছেগুলো পূরণ করবার জন্য দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে এসে I have a plan, we have a plan, এই বার্তা কিন্তু যখন তারেক রহমান দিচ্ছেন হয়তোবা সেই বার্তার পেছনে তার মা বাবার স্বপ্নটাও তাকে অনুপ্রাণিত করেছে। এবং দেশের মানুষের ভালোবাসার কথা তিনি বলছেন, দেশের মানুষের ভালোবাসায় উজ্জীবিত হওয়ার কথা তিনি বলছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তনের কথা যখন চলে আসছে তিনি কিন্তু বারংবার আবেগ আপ্লুত হয়েছেন। এবং আমরা দেখেছি জানুয়ারিতে যখন লন্ডনে তারেক রহমানের সাথে সাক্ষাৎ হয় বেগম খালেদা জিয়ার হিথ্রো বিমানবন্দরে, তিনি ছুটে এসেছিলেন, ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছিলেন এবং একটি আবেগঘন পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছিল। দীর্ঘ সময় পর মার সাথে যখন পুত্রর দেখা হয়, সপরিবারে যখন তার দেখা হয় বেগম খালেদা জিয়ার, আমরা কিন্তু লক্ষ্য করেছি যে শারীরিকভাবে তিনি অনেকটাই সুস্থ বোধ করেছেন, মানসিকভাবে
তিনি অনেকটাই সুস্থ বোধ করেছেন এবং সেক্ষেত্রে ডাক্তারদের ক্ষেত্রেও কিন্তু আমরা শুনেছি এজএডএম জাহিদ হোসেনও কিন্তু বারংবারই বলেছেন যে মানসিকভাবে যে প্রশান্তিটি বেগম খালেদা জিয়া লন্ডনে এসে পেয়েছেন সেই প্রশান্তিটি কিন্তু তার শারীরিক সুস্থতায় অনেকটা কাজে দিয়েছে। তাই কিন্তু বারংবারই নেতাকর্মীদের পাশাপাশি তারেক রহমানের ক্ষেত্রেও আমরা আশা করেছি এবং তার কথায়ও কিন্তু ফুটে এসেছে যে মায়ের কাছে হয়তো বা সে যদি ফিরে আসে সেক্ষেত্রে মার সাথে তার যে ইন্টারাকশন বা মার সাথে তার যে হৃদ্যতা, সেই ভালোবাসা বা সেই পরিবারের সান্নিধ্য পেয়ে বেগম খালেদা জিয়া আবারও ফিরে আসবেন সকলের মাঝে এসে তিনি সুস্থ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এমন প্রত্যাশা কিন্তু নেতাকর্মীদের, তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীরা এখানে এসেছেন তাদের মুখে আমরা শুনেছি। এবং তারা বারংবারই বলেছেন যে বিএনপির পক্ষ থেকে গত কয়েক দিন ধরে কিন্তু যেহেতু প্রায় 32 দিনের বেশি সময় ধরে অর্থাৎ গত 23শে নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া ভর্তি রয়েছেন এভার কেয়ারে, তখন থেকে কিন্তু আমরা দফায় দফায় শুনেছি বিএনপির মহাসচিবের পক্ষ থেকে, বিএনপির যুগ্ম মহাসচিবদের পক্ষ থেকে কিংবা সিনিয়র যে নেতাকর্মীরা রয়েছেন তাদের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য তার জন্য প্রার্থনা করতে। বিভিন্ন মসজিদে যেমন প্রার্থনা হয়েছে, বাদ-উজ-জুম্মা, তার পাশাপাশি বিভিন্ন মন্দির, প্যাগোডাতেও আমরা দেখেছি বিশেষ উপাসনা হয়েছে এবং বিশেষ প্রার্থনা হয়েছে তার সুস্থতা কামনা করে। এবং দেশের মানুষ তার সুস্থতা চায় এমন বার্তাও কিন্তু নেতাকর্মীরা দিচ্ছেন যে শুধুমাত্র নেতা বিএনপির সমর্থকদের নয়, বেগম খালেদা জিয়া আপোষহীন যে নেত্রী, সেই আপোষহীন নেত্রী লাখো নয় কোটি মানুষের হৃদয়ে রয়েছেন। তার আপোষ দেখা যায় সাধারণ তার একটি দলের যে কাণ্ডারি হয়ে দাঁড়ানো, একটি দলের সকল দায়িত্ব তুলে নেয়ার মতো যে দায়িত্ব, প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি ব্যস্ততম দিন পার করলেন আজকে। তিনি আজ সকালে যখন 11:40 তার যে ফ্লাইট, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে নামেন এবং তারপর থেকে দেখছি আমরা তিনি সেখান থেকে 300 ফিটের যে সমাবেশ ছিল, সংবর্ধনা সমাবেশ, সেখানে তিনি যোগ দিয়েছেন এবং সেখানে যোগ দেওয়ার পর তারপরে তিনি এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। সেই গাড়ি বহরে আমরা রয়েছি। তিনি দীর্ঘ সময় কিন্তু সেখানে অবস্থান করছিলেন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছিলেন এবং এক পলক দেখার যে বিষয়টি, অর্থাৎ দীর্ঘ 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন, নির্বাসিত জীবন কাটিয়ে তিনি ফিরেছেন। সেই ফিরে এসেই এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে লন্ডনে খালেদা জিয়া চিকিৎসার জন্য গিয়েছিলেন। সে সময় একটি আবেগঘন মুহূর্ত আমরা দেখেছিলাম। সেই চিকিৎসা শেষে তিনি অনেকটাই সুস্থ হয়ে ঢাকায় ফিরেছিলেন। তারপরে কিন্তু আবারও তিনি অসুস্থ হয়ে যান, অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর এবার যখন তারেক রহমান এলেন তখন কিন্তু আবারও সপরিবার তারেক রহমান, জাইমা রহমান এবং জুবাইদা রহমান সবাই মিলেই কিন্তু পুরো পরিবার খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন। সেখান থেকে এই মাত্র তারা বের হলেন এবং 300 ফিটের যে রাস্তা, সেই রাস্তা ধরেই কিন্তু এই গাড়িবহর এখন গুলশানের বাসভবনে যাবেন। তারেক রহমানের কথা একটু বলতেই হয় যে তিনি আজকে খুবই ব্যস্ততম সময় একটি পার করলেন। একদম আমরা তার মধ্যে কোনো ক্লান্তি দেখছি না এখন পর্যন্ত। দীর্ঘ একটি জার্নি করে এসেছেন তিনি, প্রায় 12-13 ঘন্টার যে জার্নি, সেই জার্নি করে এসে বাংলাদেশে যখন সিলেটে প্রথম তিনি অবতরণ করে তার প্লেন, তারপর সেখান থেকে কিন্তু 11:40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইট অবতরণ করে। সেখান থেকে আমরা দেখেছি যে ইমিগ্রেশনের কাজ শেষ করে ভিআইপিতে তাকে দেখেছিলাম আমরা, তার পরিবারকে সবাই, আর স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছে, সিনিয়র নেতৃবৃন্দ বিএনপির, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে গয়েশ্বরচন্দ্র রায়, অনেকেই তাকে স্বাগত জানাতে গিয়েছিল। এবং আমরা দেখেছি যে তার শাশুড়ি অর্থাৎ জুবাইদা রহমানের মা, তিনি ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিয়েছেন। এর পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি ভিআইপি গেট দিয়ে বের হয়ে একটি লাল সবুজ রঙের একটি বাস, যেটিতে সেখান থেকে কিন্তু 300 ফিটের যে কর্মসূচি সেখানে যোগ দেন। সেই বাসের সামনের
একদম সামনেই তিনি ছিলেন এবং হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন তিনি উপস্থিত নেতাকর্মী। রাস্তার দুধারে আমরা দেখেছি যে লাখ লাখ নেতাকর্মীর আজকে সমাগম হয়েছিল। একেবারে এয়ারপোর্ট থেকে শুরু করে 300 ফিট এবং 300 ফিট থেকে এভার কেয়ার পর্যন্ত লাখ লাখ নেতাকর্মী ঢাকার বাইরে থেকে সবাই এসেছিল আজকে এক পলক দেখার জন্য তারেক রহমানকে। দীর্ঘ 17 বছরের যে নির্বাসিত জীবন, তিনি নানান লড়াই সংগ্রাম করে বিভিন্ন মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে 2008 সালের সেপ্টেম্বরে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন সপরিবার। সেখানে কিন্তু গিয়ে এই যে 17 বছরের নির্বাসিত জীবন, সেই দিনগুলো কাটিয়ে অবশেষে তিনি দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় ফিরলেন। এই ঢাকায় ফেরার যে একটা আবেগ আপ্লুতর একটা বিষয় আমরা দেখতে পেয়েছি আজকে সারাদিনে নেতাকর্মীদের মধ্যে সেই বিষয়গুলো কিন্তু আমরা সারাদিন জানবার চেষ্টা করেছি। এই মুহূর্তে কুড়িল ফ্লাইওভার পেরিয়ে যাচ্ছে, আমরা সেই বহরে রয়েছি। তারেক রহমানের লাল রঙের যে বাসটি সেটি সামনে রয়েছে। যদিও এই মুহূর্তে নেতাকর্মী রাস্তাঘাটে তেমন খুব একটা নেই, কেননা সমাবেশ শেষ হয়ে গিয়েছে। তিনি হাসপাতালে গিয়েছিলেন। একেবারে পারিবারিক যে মুহূর্ত, সেই মুহূর্তগুলোই কিন্তু হাসপাতালে আমরা দেখেছি। নিজের মায়ের পাশে একটুখানি থাকা, কিংবা তিনি এটি বক্তব্যে বলছিলেন আজকে 17 বছর পর তিনি বাংলাদেশে এসে প্রথমবারের মতো বক্তব্য রাখেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। সেই বক্তব্যে কিন্তু তার মায়ের কথা বলছিলেন, যে তার মায়ের জন্য তার যে হাহাকার কিংবা মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার যে একটি বিষয়, আবেগের বিষয়, সেটিও কিন্তু তিনি বলছিলেন। এবং তার বক্তব্যে যেটি উঠে এসেছে মোটা দাগে, তিনি কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি সেটির কথা বলছিলেন, সেটির প্রতি জোর দিয়েছিলেন এবং তারুণ্যের নেতৃত্বের কথা বলেছেন। আগামী দিনে বাংলাদেশকে কিভাবে গড়বেন সেটির কথা বলছিলেন। তিনি বলছিলেন যে আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। এই বিষয়গুলো বলছিলেন যে আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথাগুলো নিশ্চয়ই তিনি ভেবে এসেছেন লন্ডন থেকে, এবং সেই অনুযায়ী কাজ করবেন। আগামী নির্বাচনের যে কার্যক্রম রয়েছে, সেই নির্বাচনী কার্যক্রমে তিনি অংশগ্রহণ করবেন এবং নির্বাচন পরবর্তী সময়ে তারা কিভাবে কাজ করবে, তার দল কিভাবে কাজ করবে, সেই দিক নির্দেশনাগুলো হয়তোবা আগামী দিনে তিনি দেবেন। সেই বিষয়গুলো কিন্তু একটা বলা চলে যে সেই বিষয়ের উপরেই একটি আলোকপাত তিনি করেছেন এবং সবাই মিলে করব কাজ, গর্ব মোদের বাংলাদেশ, এই বিষয়গুলো তিনি বলেছেন। অর্থাৎ সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়ার একটি তাড়না, যেটি সেই তাড়নাও কিন্তু তিনি দিয়েছেন এবং যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি পরিত্যাগ করে দেশের মানুষকে নিরাপদ থাকার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তিনি বলেছেন। এবং তার যে বক্তব্য, সেই বক্তব্যে উঠে এসেছে মায়ের কথা। মায়ের জন্য মন পড়ে আছে, হাসপাতালে তার মা পড়ে আছে, সেখানে তার জন্য মন পড়ছে তার। এবং খালেদা জিয়ার যে ত্যাগ তিতিক্ষা কিংবা যে উৎসর্গ করার যে বিষয়টি, দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য তার যে ত্যাগ কিংবা যে লড়াই সংগ্রামের যে ইতিহাস, সেইগুলোও কিন্তু তিনি মোটা দাগে কিছুটা হলেও তুলে ধরেছেন। আমরা দেখছি এই যে হোটেল যে রেডিসন ব্লুর আশেপাশেই কিন্তু দুই পাশে ব্যানার হাতে হাজার হাজার নেতাকর্মী এখনও রয়েছেন। স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা রয়েছেন, বিএনপি ছাত্রদল থেকে শুরু করে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা, দুই পাশেই কিন্তু হাত নেড়ে স্লোগান দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও রয়েছেন। একেবারে নিষিদ্ধ নিরাপত্তার যে বিষয়গুলো, সেটি আমরা সকাল থেকে দেখেছি। অর্থাৎ তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার যে বিষয়টি অনেকদিন ধরেই কিন্তু আলোকপাত হচ্ছিল, সেটি একটা উদাহরণ আজকে আমরা দেখেছি। সেনাবাহিনী, সেনা সদস্য থেকে শুরু করে বিজিবি, র্যাব, পুলিশ এবং সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সবার একটা সম্মিলিত প্রয়াস আমরা দেখেছি। এবং এই মুহূর্তে সারাদিন আমরা দেখেছি যে তার যে লাল বাস, সেটি ধীর গতিতে চলছিল। অর্থাৎ নেতাকর্মীদের ভিড়ে একেবারে পায়ে হেঁটে চলার মতোই গাড়িটি কিন্তু হাঁটার যে স্পিড, সেই স্পিডে কিন্তু চলছিল। তবে এই মুহূর্তে আমরা দেখছি যে নেতাকর্মীর ভিড় যদিও খুব একটা কম, রাতে গাড়ি ঘোড়াও কম, সেই জায়গা থেকে গাড়ি কিন্তু ছুটে চলছে, অর্থাৎ দ্রুত গতিতে ছুটছে। এবার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনের দিকে ছুটে চলছে। এবং যেটি বলছিলাম, এর আগে তিনি যে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন প্রায় 14-15 মিনিটের, সেই বক্তব্যে কিন্তু তার একেবারে মূল যে দিক নির্দেশনামূলক যে বিষয়গুলো, সেগুলো উঠে এসেছে। যে প্রত্যেকটা মানুষকে সহযোগিতা লাগবে, তার প্রত্যেকটা মানুষের সহযোগিতা চান তিনি দেশ গড়ার কাজে। এবং মার্টিন লুথার কিংয়ের একটি বক্তব্য তিনি বলছিলেন যে
আই হ্যাভ এ ড্রিম যেটি ছিল, ঠিক তার মতোই আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর দ্য কান্ট্রি, এই বিষয়গুলো কিন্তু বলছিলেন। অর্থাৎ এই থেকে কিন্তু বোঝা যায় যে তিনি নিঃসন্দেহে একটি পরিকল্পনা নিয়েই এসেছেন দেশের মানুষকে কিভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, কিংবা আগামী দিনে দেশকে কিভাবে গড়বেন সেই বিষয়গুলোর কিন্তু একটি ধারণা তিনি দিয়েছেন। হয়তো আগামী দিনে তার যে দল রয়েছে, নেতৃবৃন্দ রয়েছে, তাদেরকে সেই বিষয়গুলো তিনি আরও পরিষ্কারভাবে দেশের মানুষের কাছে তুলে ধরবেন। আমরা আজকে তার যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু মোটা থেকে বলা চলে আজকে কর্মসূচি তার শেষ। এখন তিনি বাসায় যাবেন, বাসায় গিয়ে হয়তো বা সারাদিনে তিনি আজকে যেভাবে সারাদিন মানুষের সঙ্গে ছিলেন, গণমানুষের সঙ্গে রাস্তায় যেভাবে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন, তাতে করে তার মধ্যে আমরা কোনো ক্লান্তি দেখিনি, কিন্তু তিনি দীর্ঘ একটি পথ পাড়ি দিয়ে এসেছেন এবং সারাদিন এই একটি কর্মসূচির মধ্যে ছিলেন। তিনি হয়তোবা আজকে রাত্রি রেস্ট করবেন, তারপরে আগামীকাল তার যে কর্মসূচি রয়েছে আমরা জানি, এর আগেই গণমাধ্যমকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তার কর্মসূচির মধ্যে রয়েছে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বাবার কবর জিয়ারত করবেন, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং জাতীয় স্মৃতিসৌধে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য যাবেন সাভারে। এছাড়াও আমরা জানতে পেরেছি ওসমান হাদির কবর জিয়ারত করবেন, এটিও একটি কর্মসূচি রয়েছে তার। এবং এছাড়া তিনি ভোটার হবেন, এনআইডি কার্ড সংগ্রহ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথেও যুক্ত হবেন। আমরা দেখছি এই মুহূর্তে রাস্তায় কিন্তু এখনো নারী নেত্রীরা রয়েছেন। সবুজবাগ থানা, ধানমন্ডি থানা, মোহাম্মদপুর থানা, বিএনপির মহানগর যে দক্ষিণের নেতৃবৃন্দ সবাই এখনো কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। আমরা সেই হাত নেড়ে তাদের যে অভিবাদন জানানো কিংবা স্বাগত জানানোর যে প্রক্রিয়া বা যে কর্মসূচি, সেটি কিন্তু দেখছি আমরা। এখন পর্যন্ত সারা দিন এই নেতাকর্মীরা কিন্তু ধৈর্য ধরে রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন। অনেকেই আমরা দেখেছি, অনেকেই এয়ারপোর্ট থেকে হাঁটতে হাঁটতে এই 300 ফিটে এসেছেন, সেখান থেকে এভারকেয়ার গিয়েছেন। এমনও নেতাকর্মী আমরা দেখেছি দূর দূরান্ত থেকে এসেছেন, জেলা পর্যায়ে নেতাকর্মীরা এসেছেন, বিভাগীয় পর্যায়ে নেতাকর্মীরা এসেছেন, বিভিন্ন থানা ইউনিয়ন পর্যায় থেকে আমরা দেখেছি বাসে করে, বিভিন্ন গাড়িতে করে, ট্রেনে করে, লঞ্চে করে কিন্তু নেতাকর্মীরা এসেছেন শুধুমাত্র এক পলক তারেক রহমানকে দেখার জন্য। 17 বছরের যে নির্বাসিত জীবন, তার সেই জীবন কাটিয়ে তিনি বাংলাদেশে ফিরলেন, নিজ মাতৃভূমি ফিরলেন। অনেকে বলছেন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন, মায়ের কোলে ফিরে এসেছেন, ভূমিপুত্র তার যে নিজ দেশের মাটিতে ফিরে এসেছেন। এবং এই বিষয়গুলো কিন্তু বলছিলেন নেতাকর্মীরা, এবং অনেকেই আবেগ আপ্লুত আমরা দেখেছি। এই ফেরার দিনটিকেই কিন্তু অপেক্ষা করেছিলেন তারা, কবে ফিরবেন তিনি, এবং তার দিক নির্দেশনায় আগামী দিনে কিন্তু দলকে চালাবেন তিনি, দলকে নেতৃত্ব দেবেন, তার দিক নির্দেশনায় দল এগিয়ে যাবে। এই বিষয়গুলো সারাদিনে আমরা নেতাকর্মীদের মুখ থেকে কাছ থেকে শুনেছি এবং আমরা দেখেছি কেন্দ্রীয় নেতারাও কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন, গয়েশ্বরচন্দ্র রায় কথা বলেছেন, আব্দুল মঈন খান কথা বলেছেন। তারা যেটি বলছিলেন যে সামনে নির্বাচন আছে, সেই নির্বাচন ত্বরান্বিত হবে, সেই নির্বাচনে গতি আসবে। তারেক রহমান ফেরায় সেই তার নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি, এবং নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা কেউ যদি অগণতান্ত্রিক চর্চায় লিপ্ত হয়, তাদেরকে আসলে প্রতিহত করার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু উঠে এসেছে তাদের বক্তব্যে। এই বিষয়গুলো আমরা সারাদিন দেখেছি এবং এই মুহূর্তে এখন পর্যন্ত আমরা নেতাকর্মীদের কিন্তু এখনও অনেকেই রাস্তায় রয়েছেন, পথে রয়েছেন। পথের দুধারে আমরা দেখছি দলীয় পতাকা, বাংলাদেশের পতাকা, বিভিন্ন ব্যানার, ফেস্টুন, তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এবং আমরা দেখছি তারেক রহমানের ছবি সংবলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন দেখছি, এবং সবাই বলছেন আজকে তাদের খুশির দিন, এবং বিভিন্ন স্লোগানে তারা তারেক রহমানকে স্বাগত জানানোর যে কর্মসূচি বা কার্যক্রম, সেই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আমরা দুধারে সামনে পেছনে অনেকগুলো গাড়ি দেখছি, নিরাপত্তার স্বার্থে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ি দেখছি, এবং দলীয় নেতাকর্মী অনেকেই রয়েছেন তার সঙ্গে। এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিলবোর্ড দেখছি আমরা, বিলবোর্ডে ওয়েলকাম তারেক রহমান, ওয়েলকাম লেখা, স্বাগত জানানো হচ্ছে তাকে। বিভিন্নভাবে কিন্তু নেতাকর্মীরা উচ্ছ্বসিত, উদ্বেলিত অনেকটাই। এবং বিভিন্ন ওয়ার্ডের আমরা নেতাকর্মীদের দেখছি, একেবারে ইউনিট ভিত্তিক ওয়ার্ড থেকে থানা পর্যায়ের যে নেতারা তারা রয়েছেন। এবং রাস্তার দুধারে আমরা দেখছি বিজিবি মোতায়েন করা হয়েছে, বিজিবি রয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছে, পুলিশের সদস্য রয়েছে। অর্থাৎ কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি সারাদিন আজকে। আশেপাশে কিন্তু গান বাজছে, তারেক রহমানকে স্বাগত জানিয়ে যে গান, সেটি আমরা শুনতে পাচ্ছি। এবং স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখর আমরা দেখছি, যে একটা আনন্দ মুখর
অবস্থা কিন্তু বিশেষ করে গুলশান এলাকায়, গুলশানের যে পার্টি অফিস রয়েছে সেদিক থেকে একেবারে তার বাসভবন ফিরোজা, তার যে 196 নম্বরের যে রোড, 196 নম্বরের যে বাড়ি, সেই বাড়িটিও কিন্তু প্রস্তুত করা হয়েছে বেশ কয়েক মাস আগেই। তারেক রহমান আসার আগে থেকে আমরা দেখছি যে সেটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তার আগমন ঘিরেই এই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই নেওয়া হয়েছে এবং দলীয় নেতাকর্মীরাও কিন্তু মাঠে নেমে এসেছেন। রাস্তায় এখনও স্লোগান দিচ্ছেন, আমরা দেখছি স্লোগানে মুখর অবস্থা। একটু সকাল থেকেই বলতে চাই, সকাল থেকে যে বিষয়টি, তিনি যখন এয়ারপোর্টে নামেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার শাশুড়ি। সেখানে আমরা দেখেছি তিনি মোবাইল ফোনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন, তাকে ধন্যবাদ জানিয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এবং তিনি যখন বের হন তার আগেই তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান তারা কিন্তু আগেই বাসায় চলে গিয়েছিলেন, কিন্তু তিনি সেখান থেকে সরাসরি সেই যে সেই বাসটিতে করে সামনে হাত নাড়াতে নাড়াতে তার যে নেতাকর্মী রয়েছেন, দেশবাসী রয়েছেন, তাদের শুভকামনার জবাব দিয়েছেন, সেই হাত নেড়ে নেড়ে অভিবাদন জানিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেখান থেকে আমরা দেখেছি কয়েক ঘন্টা লেগেছে, কিন্তু প্রায় 4 ঘন্টারও বেশি সময় পর তিনি ধীরে ধীরে তার যে গাড়িবহর সেটি কিন্তু 300 ফিটে যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলে প্রবেশ করে। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। সেই বক্তব্য দেওয়ার পর তিনি তার মা, অসুস্থ মা যিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন, তাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান। আমরা সেখান থেকেই গুলশানের বাসভবনে এই মুহূর্তে পথে রয়েছি, সেই গাড়িবহরের সাথে রয়েছি এবং পথে দেখতে পাচ্ছি যে দুই ধারে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, উদ্দীপনা, যে আনন্দ, সেটি আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘদিন পর তারেক রহমান দেশে ফিরেছেন, এই অপেক্ষায় কিন্তু অনেকেই ছিলেন। সেই নেতাকর্মীদের কিন্তু সেই উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এবং গণমাধ্যম কর্মীরা রয়েছেন। সারাদিন ব্যাপী আমরা সবশেষ খবরগুলো জানানোর চেষ্টা করেছি। আজকে এই গাড়িবহরের সাথে থেকে তিনি কখন কি করছেন, তার যে কর্মসূচি, সেগুলো কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি এবং আগামীকালের যে কর্মসূচি রয়েছে, আগামী পরশু দিনের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলোতেও নিঃসন্দেহে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, গণমাধ্যম কর্মীরা থাকবে এবং তিনি তার একটু বক্তব্যর দিকে যদি আলোকপাত করতে চাই, তিনি যে বক্তব্য দিয়েছেন আজকে, সেখানে খুব বেশিক্ষণ বক্তব্য দেননি। তিনি দিক নির্দেশনামূলক যে বক্তব্যগুলো সেটি এবং 24-এর ঘটনাও কিন্তু তিনি বলেছেন, উল্লেখ করেছেন যে 24-এর ঘটনায় তরুণরা কিভাবে সার্বভৌমত্ব রক্ষা করেছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। 24-এর সাহসী প্রজন্মের সদস্য ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে সেই কথাও কিন্তু বলেছিলেন এবং হাদি চেয়েছিল মানুষের অর্থনৈতিক অধিকার ফিরে পেতে, সে বিষয়গুলো উল্লেখ করেছেন এবং স্বৈরাচারের সময় গুম খুনের শিকার হয়েছে তাদের ঋণ শোধ করতে হবে সেই বিষয়টি উল্লেখ করেছেন এবং জনগণকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন। তরুণ প্রজন্মের যারা রয়েছেন তারা আগামী দিনে দেশ গড়বেন, সেই দেশ গড়ার কাজে তরুণদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি এবং যে সকল জাতীয় নেতৃবৃন্দ ছিল তার মঞ্চে আমরা দেখেছি যে জুনায়েদ সাকি, নুরুল হক নূর, অন্যান্য। আগে বনানীর যেই মোড় রয়েছে সেই বনানীর মোড় গুলশান হয়ে তারেক রহমানের বাড়িটি কিন্তু তার যেই আগের ফিরোজা রয়েছে সেই ফিরোজার সামনে পৌঁছে যাওয়ার পথে আমরা দেখেছি রাস্তার দুই ধারে সাধারণ মানুষের যেই উৎসুক আমন্ত্রণ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকা, তাতেই বলে দেয় যে এই স্বদেশ প্রত্যাবর্তন হয়তো ইতিহাসের পাতায় তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম একটি অধ্যায় হয়ে থাকবে। আমরা দেখেছি সকাল থেকেই যারা সাধারণ মানুষ তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে 300 ফিটের যেই সড়কে যেখানে তাকে অভ্যর্থনা জানানো হয়েছিল সেখানে অপেক্ষা করেছেন। আমরা দিনভর দেখেছি কাকলি মোড় থেকে মানুষজন বিভিন্নভাবে 300 ফিট যেতে, যদিও এখন পর্যন্ত তারেক রহমান কিছুক্ষণ আগে আপসহীন নেত্রী হিসেবে বাংলাদেশে যিনি পরিচিত বেগম খালেদা জিয়া, তাকে দেখে তার শরীরের অবস্থা বিচার বিশ্লেষণ বিবেচনা করে এরপরে একটি এক্সপার্ট টিমের সাথে মিটিং করে তারপরে কিন্তু বের হয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন 17.5 বছরের বেশি সময় পর বাংলাদেশের রাজপথে প্রথমবারের মতো তারেক রহমানের গাড়িবহর এসে চলছে এবং এই বাসায় তিনি 17 বছর আগে যেই বাংলাদেশে ছিলেন এরপরে রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে কিন্তু তাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল। আপনারা নিশ্চয়ই তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার যদি বলি, 1988 সালে তারেক রহমানের রাজনীতির হাতে খড়ি, এরপর গুটি গুটি পা করে তিনি
যেই বগুড়ার একটি উপজেলার সদস্য হিসেবে প্রথমে রাজনৈতিক হাতে করে দেন। এরপর 91 নির্বাচনের যেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, তখন যেই 5টি আসনে খালেদা জিয়া নির্বাচন করেছিলেন, সেই 5টি আসনেই কিন্তু তারেক রহমান তার নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ তা পাইয়ে দিয়ে খালেদা জিয়াকে জিতিয়ে নিয়ে আসেন। এছাড়া আমরা দেখেছি এই যে শাসন আমল, সেই শাসন আমলেও কিন্তু তারেক রহমান চেষ্টা করেছিলেন বিভিন্নভাবে রাজনৈতিক বলয় তৈরি করে তার মায়ের হয়ে যেই বাবার অপূর্ণতা কি ছিল সেটি পূরণ করার জন্য তিনি পথেঘাটে ঘেরেছেন। এরপরে যে নির্বাচনী ব্যবস্থাপনা, সেই নির্বাচনী ব্যবস্থাপনায় 1996 সালে সে সময় বিএনপি ক্ষমতা থেকে হেরেছিল। যদিও আমরা দেখেছি 2001 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা যখন পেয়েছিলেন বিএনপি, তখন বলা হচ্ছিল পেছন থেকে এর কলকাঠিও নেড়েছিলেন তারেক রহমান। এরপরে 2002 সালে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারে তাকে জ্যেষ্ঠ যুগ্ম ভাইস চেয়ারম্যান হিসেবে পদে অধিষ্ঠিত করা হয়, যে মধ্য দিয়ে বিএনপির যে রাজনৈতিক কলকাঠি অনেক ক্ষেত্রে তারেক রহমানের হাতে উঠে আসে। সে সময় 2001 থেকে 5 পর্যন্ত তার রাজনৈতিক যেই প্রতিভা অথবা তার রাজনৈতিক বিভিন্ন জায়গার যেই হিসেব নিকেশ সব কিছু মিলিয়ে তারেক রহমান বাংলাদেশের একটি অন্যতম জায়গায় নেতৃত্বে, একটি বড় দলের নেতৃত্বের অন্যতম জায়গায় পৌঁছে গিয়েছেন এমনটা ধারণা করা হচ্ছিল বিভিন্ন সময়। আজকে 17.5 বছর পরে তার যেই এই প্রত্যর্পণ, এটিকে অন্যভাবেই দেখছে বাংলাদেশের মানুষ। তারা বলছে যে এর মধ্য দিয়ে রাজনৈতিক যে নতুন অধ্যায় সেটি একটি সূচিত হবে এবং নির্বাচনের মহাসড়কে বাংলাদেশ, সেই নির্বাচনের মহাসড়কের বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই উঠে গেল। আমরা দেখেছি তারেক রহমানকে যেই বহনকারী গাড়িটি, সেই গাড়িটি ইতিমধ্যেই গুলশান 1-এর কাছাকাছি রয়েছে এবং সেখান থেকে তিনি যাবেন তার মায়ের যেই বাড়ি রয়েছেন ফিরোজা, সেই ফিরোজার পাশের যে ভবন তার জন্য নির্ধারণ করা হয়েছে সেখানে তিনি যাবেন এবং সেখানে তিনি থাকবেন এমনটা আমরা জানতে পেরেছি। তবে যদি এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত কতটুকু ঠিক থাকবে সে বিষয়টা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তারেক রহমানের এই যে জনসমাগম, যেখানে বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে লাখ লাখ মানুষ এসে একত্রিত হয়েছেন এবং এয়ারপোর্ট থেকে শুধুমাত্র 300 ফিটের তার যে জায়গাটি, এটি কম করে হলো 3 থেকে 4 কিলোমিটার হবে। এই পথ পার হতে গাড়িতে তার কিন্তু সময় লেগেছে 4 ঘন্টার বেশি সময়। দুপাশেই মানুষের যে উচ্ছ্বসিত আমন্ত্রণ, সেই আমন্ত্রণই বলে দেয় যে নতুন বাংলাদেশ কেমন হতে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথা বলেছিলাম, বলা হচ্ছে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পেছন থেকেও অনেক ক্ষেত্রে কলকাঠি নেড়ে এবং সহায়তা করে যেই শিক্ষার্থী ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেখানে যে 100 থেকে 1000 পার হয়ে গিয়েছে এখানে, যেহেতু ঠিক কিছুক্ষণ পরে আসলে তিনি তার বাসভবন যেটা রয়েছে ফিরোজার পাশে 196 নম্বর যেই বাসভবনটি রয়েছে সেখানে কিন্তু তার আজকে থাকার কথা। আসলে যদিও আমরা দেখেছি যে ফিরোজার পাশে অর্থাৎ গুলশান 2-এ যিনি বেগম খালেদা জিয়া এতদিন অবস্থান করেছিলেন, ঠিক তার পাশেই কিন্তু 196 যেই বাসভবনটি রয়েছে সেখানে আসলে তারেক রহমান উঠবেন এবং সেটাকে ঘিরে যেই নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা গত কয়েক মাস ধরে আসলে নেওয়া হচ্ছিল এবং প্রস্তুতি আসলে বারবার নেওয়া হচ্ছিল যে তারেক রহমান যখন ফিরেন তিনি যাতে কোনো আসলে নিরাপত্তা ঘাটতির মধ্যে না পড়েন, তার জন্য অন্তর্বর্তী সরকারের যেই প্রস্তুতি সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং আজকে কিন্তু তারেক রহমান তিনি দেশে প্রবেশ করেই কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন মুঠোফোনের মাধ্যমে এবং তিনি জানিয়েছেন যে যথেষ্ট যেহেতু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার আগমনকে ঘিরে যেই প্রস্তুতি সরকারের, সেসব বিষয়ের কারণে আসলে তিনি কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তবে তারেক রহমান যেহেতু তিনি ফিরলেন এবং ঠিক আজকে 10টার নাগাদ তিনি কিন্তু দেশের মাটিতে প্রবেশ করেছেন এবং তারপর আমরা দেখেছি যে দীর্ঘ সময় অর্থাৎ প্রায় 8 থেকে 10 ঘন্টা পার হয়ে গেছে। এই সময়টা তিনি যে 8 থেকে 10 ঘন্টা সময় পার হয়ে গেছে, এই সময়ের মধ্যে তিনি আসলে পূর্বাঞ্চলে একটি সমাবেশে অংশ নিয়েছেন। সেখানে নেতাকর্মী, লাখে লাখে নেতাকর্মী তাকে দেখার জন্য যারা উপস্থিত ছিলেন, গতকাল থেকে রাত থেকে আমরা দেখেছিলাম তাদের যে উপস্থিতি, তাদেরকে তিনি হাত নাড়িয়ে আসলে অভিবাদন জানিয়েছেন। তাদেরকে আগামীর বাংলাদেশের যেই নেতৃত্বের কথা, আগামীর কি একটি বাংলাদেশ দেখতে চান সেসব বিষয়ে তিনি কিন্তু আসলে দিক নির্দেশনা দিয়েছেন এবং জানিয়েছেন। এবং তার পরপরই আমরা দেখেছি যে তিনি কিন্তু সেই পূর্বাঞ্চলে থাকতেই কিন্তু আসলে বলেছিলেন যে এই যে দীর্ঘ
দীর্ঘ সময় তিনি আসলে অপেক্ষা করেছিলেন 17 বছর। সেই 17 বছর কিন্তু তিনি অপেক্ষা করেছিলেন স্বদেশের জন্য, স্বদেশের জন্য, এবং সেই মাটি কিন্তু তিনি আসলে স্পর্শ করেছেন। সেই মাটি স্পর্শ করে আগে যান, সেই মাটি তিনি কিন্তু স্পর্শ করেছেন এবং সেখানে যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু আমরা দেখেছি। এবং তার পরপরই তিনি কিন্তু আসলে জুতো খুলে বাংলাদেশের যে মাটি সেটা স্পর্শ করার মধ্যে যে আনন্দ, সেটা কিন্তু তার একেবারে চোখে মুখে আমরা স্পষ্ট আকারে দেখছিলাম। আজকে তিনি কিন্তু পূর্বাচলেই ঘোষণা করেছিলেন যে এই যে তিনি এই সমাবেশে এসেছেন, সেই সমাবেশে আসার পরও তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি কিন্তু ছিল শুধুমাত্র বাংলাদেশের যারা আপামর জনতা, সেই জনতার জন্য, পাশাপাশি তার মাকে আসলে এক নজর দেখা। তার মা আসলে দীর্ঘ সময় যেহেতু অসুস্থ ছিলেন, সেই অসুস্থতার মধ্যে তিনি আসলে আসতে পারেননি। অসুস্থতার মধ্যে আমরা দেখেছি যে তিনি যে আসলে একটা ক্রিটিক্যাল পজিশনে ছিলেন, তাকে বিদেশে নেওয়ারও একটা কথা উঠেছিল, কিন্তু তার আসলে শারীরিক যে কন্ডিশন সেটা কিন্তু ছিল না, যার ফলে তাকে আসলে বিদেশের মাটিতেও নেওয়া যায়নি। এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সঙ্গেও দেখা হয়নি। এবং তিনি আজকে কিন্তু একটা প্রায় বলা যায় যে প্রায় ঘন্টাখানেকের ওপরে কিন্তু তিনি অবস্থান করেছেন এভার কেয়ারের যে হাসপাতাল আছে বসুন্ধরায়, সেখানে। এবং তিনি বেগম খালেদা জিয়ার যিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, সেখানে কিন্তু একটা দীর্ঘ সময় কাটিয়েছেন। শুধুমাত্র তারেক রহমানই নয়, তার সঙ্গে আরও যারা সঙ্গী হিসেবে এসেছেন, তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান, তারা কিন্তু আজকে একসঙ্গেই লন্ডন থেকে ফিরেছেন। এবং তারপরই কিন্তু এই যে পরিবারের এই দুই সদস্য, তারা ফিরোজায় বিকেল পর্যন্ত অবস্থান নিয়েছিলেন। এবং বিকেলের পর যখন পূর্বাচলে তারেক জিয়ার অর্থাৎ তারেক রহমানের সমাবেশটি শেষ হলো, তারপর আমরা দেখেছি যে এই গুলশানের ফিরোজা থেকেই জাইমা রহমান এবং জুবাইদা রহমান দুজন একসঙ্গে কিন্তু এভার কেয়ারের যে হাসপাতাল সেখানে গিয়েছেন। এবং সেখানে একেবারে যে পরিবারের মিলনস্থল কিংবা পরিবারের সব সদস্য একসঙ্গে থাকা, সেটাও কিন্তু আমরা দেখছিলাম। তবে এই যে সাম্প্রতিককালের যে ঘটনা, নিরাপত্তা পরিস্থিতি, সেসব নিয়ে যেহেতু আলোচনা ছিল, এবং এই নিরাপত্তার মধ্যেই তারেক রহমান আসলে কোনো ধরনের ইনসিকিউরিটি ফিল যাতে না করেন, তার জন্য যে ব্যবস্থা, সেটা কিন্তু আমরা দেখেছি যে পুরো রাজধানী জুড়েই বিভিন্ন পয়েন্টে আসলে নিরাপত্তার যেই তল্লাশি সেগুলো ছিল। এবং তাকে ঘিরে যে একটা নিরাপত্তা বলয়, সেটা আমরা সারাদিনই আজকে কিন্তু দেখতে পেলাম। এবং তিনি যেই লাল বাসে চড়লেন, লাল সবুজ বাসে, সেই বাসে যারা স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন, একসঙ্গেই কিন্তু এই যে একটা দীর্ঘ সময়, সেখানে কিন্তু শুধুমাত্র তারেক রহমানের নয়, তার সঙ্গে বিএনপির যারা অন্যান্য নেতারা আছেন স্থায়ী কমিটির, তাদেরকেও আমরা কিন্তু একসঙ্গে বহরে যেতে দেখেছি। তবে এই যে একটি দীর্ঘ পথ যে পাড়ি দিয়ে তিনি লন্ডন থেকে ফিরলেন, ফেরার পরপর স্বাভাবিকভাবেই যেই ক্লান্তি, সেটা কিন্তু আমরা তার চোখে মুখে দেখিনি। যেহেতু বাংলাদেশের মাটি প্রায় দীর্ঘ 17 বছর পর তিনি আসলে স্পর্শ করলেন, বাংলাদেশের মাটিতে আসলে পা রাখলেন, এবং তার মায়ের যে মাটি সেখানে যে পা রাখলেন, সেটাকে ঘিরে তার মাঝে যেই আনন্দ, সেটা কিন্তু আমরা স্পষ্টতই লক্ষ্য করেছি। এবং দীর্ঘ সময়, প্রায় বলাই যায় যে প্রায় 12 ঘন্টা নাগাদ তিনি কিন্তু আসলে বাংলাদেশের মাটিতে বিভিন্ন জায়গায় গিয়েছেন। এবং আরও প্রায় 10 ঘন্টার মতো তিনি কিন্তু লন্ডন থেকে বাংলাদেশে জার্নি করেছেন। সব মিলিয়ে বলা যায় যে প্রায় একদিনের মতো, অর্থাৎ 24 ঘন্টার মতো তিনি কিন্তু আসলে একটা ক্লান্তিকর যে সময়, সেটা কিন্তু পার করলেন। আজকে তিনি যে ফিরোজার যে পাশের বাসা রয়েছে 196 নম্বর বাসাটি, সেই 96 নম্বর বাসাটিতে 196 নম্বর যেই 196 নম্বর যে বাসাটি রয়েছে, সেই বাসাটিতে কিন্তু তিনি অবস্থান করবেন। এবং এই বাসাটিকে ঘিরে আরও 4টি যেই পুলিশের আরও চারটি যেই পুলিশের যেই নিরাপত্তার জায়গা, সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে।
সেগুলো কিন্তু আসলে দেখতে পেয়েছে। এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু এই যে আজকের সারাদিনের যা কর্মসূচি, সারাদিনের যেই কর্মসূচি সারাদিনের যে কর্মসূচি সেটা কিন্তু আজকে একেবারে ফিরোজার তিনি প্রবেশ করার মাধ্যমে কিন্তু আজকে শেষ হবে এবং আগামীকাল এবং পরশু আরও বেশ কিছু কর্মসূচি কিন্তু রয়েছে। আমরা যতটুকু দেখেছি যে তার কর্মসূচির মধ্যে রয়েছে তিনি স্মৃতিসৌধে যাবেন, সেখানে শ্রদ্ধা জানাবেন এবং শহীদ জিয়ার যেই কবর রয়েছে সেখানেও তিনি কিন্তু শ্রদ্ধা জানাবেন এবং সেখানে তার যে শ্রদ্ধা সেটা কিন্তু আগামীকাল হওয়ার কথা রয়েছে। এবং তারপরই আমরা জানি যে যেহেতু শরীফ ওসমান হাদী সাম্প্রতিককালে হত্যাকাণ্ডের আসলে শিকার হলেন, সেই শরীফ ওসমান হাদীকেও তিনি কিন্তু আজকে সমাবেশের মাধ্যমে স্মরণ করেছেন এবং তার যেই পথে তারেক রহমান এই মুহূর্তে গুলশান মোড় যেটি রয়েছে, গুলশান 2 এর মোড়, সেটি পার হয়ে এই ঐতিহাসিক যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের পথে তারেক রহমান। জানিয়ে রাখতে চাই, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নানা আলোচনা সমালোচনা এবং নানা জটিলতাকে পাশ কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান। দিনব্যাপী নানা কর্মসূচি, সংবর্ধনা অনুষ্ঠান, অবশেষে মায়ের কাছে গিয়ে মাকে সময় দিয়ে মাকে দেখে এক পলক দেখে তিনি তার যে বাসভবন যেখানে ওঠার কথা গুলশান এভিনিউর 196 নম্বর বাসা, ঠিক সেই নম্বর বাসাটির পথেই কিন্তু তিনি রয়েছেন। আর হয়তোবা 1 থেকে 2 মিনিটের মধ্যেই তিনি কাঙ্ক্ষিত সেই গন্তব্যের উদ্দেশ্যে গতকাল রওনা করেছিলেন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে, সেই গন্তব্যের শেষ হয়তোবা এখানে হচ্ছে। জানিয়ে রাখতে চাই, নির্বাসিত জীবনের 17 বছর কাটিয়ে আজ তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। সত্যিকারের অর্থে নিজের জুতো মুজো খুলে তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং হাতে এক মুঠো মাটিও তিনি তুলে নিয়েছেন। অর্থাৎ এই যে তার ফিরে আসার মধ্যে যেমন ছিল দীর্ঘ প্রতীক্ষা, তেমনই ছিল আবেগ অনুভূতি হারানোর নানা গল্প। সেই গল্পগুলোকে পাশ কাটিয়ে সেই সকল আলোচনাকে পেছনে ফেলে তিনি আজ বাংলাদেশের মাটিতে আসলেন। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি দীর্ঘ 5 ঘন্টার পথ, অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চ সেখানে তিনি গেলেন এবং লাখো মানুষের সামনে তিনি তার ঐতিহাসিক বক্তব্য রাখলেন, যে বক্তব্যটি তিনি দীর্ঘ 17 বছর পুষে রেখেছিলেন মনের মাঝে, সে বক্তব্যটি রেখেছেন। এবং তারপর তিনি তার মায়ের কাছে এভারকার হাসপাতালে গেছেন, যেখানে শয্যাশয়ী ছিলেন বেগম খালেদা জিয়া। তাকে দেখে তিনি এই মুহূর্তে তার যে গন্তব্য, অর্থাৎ যে গন্তব্যের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন সেই গন্তব্যে তিনি ফিরছেন। অর্থাৎ গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসা, যে বাসাটি প্রস্তুত করা হয়েছিল আগে থেকে, তার জন্য আমরা দেখেছি যে সারা দিনভরে এই বাসায় নানাবিধ কার্যক্রম আমরা লক্ষ্য করেছি। আর সেটি কিন্তু এখানে এবং সবশেষ প্রস্তুতির অংশটি আমরা দেখছি। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে এই মুহূর্তে গুলশান এভিনিউয়ে তারেক রহমানকে বহন করা বাসটি পৌঁছালো এবং বাসার সামনের ঠিক কিছুটা দাঁড়িয়ে কিন্তু সেটি আবার সামনের দিকে এগিয়ে গেল। আবার ঘুরে তারেক রহমানকে বহন করা বাসটি আসবেন, খুব সম্ভবত সেটি সামনের যে ডিপ্লোম্যাটিক জোন রয়েছে সেখানে ঘুরে এসে ঠিক সেই দিক
গেটটিতে নামবেন তিনি, যে গেটটি যেন তার বাসভবনের মুখী থাকে সেই ব্যবস্থাটি করার জন্যই কিন্তু বাসটি এই মুহূর্তে ডিপ্লোম্যাটিক জোনের ঠিক শেষ মাথায় গিয়ে, অর্থাৎ পাকিস্তান এম্বাসি যেখানে রয়েছেন সেই জায়গাটিতে ঘুরে বাসটি আসবেন। অর্থাৎ যেমনটি মূলত জানিয়ে দিতে চাই যে দীর্ঘ 17 বছর পর নানা আলোচনা, সমস্যা, ত্যাগ, তিতিক্ষা এবং নানা হারানোর গল্প, বেদনা, সুর এবং সুখের মিলন ঘটিয়ে আজকে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে কিন্তু এই মুহূর্তে তারেক রহমান তিনি ফিরলেন তার সেই কাঙ্ক্ষিত বাসভবনে, যে গন্তব্যের উদ্দেশ্যে তিনি গতকাল রওনা হয়েছিলেন। এবং সেটি আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু বাসটি আবার ফিরছেন এবং গুলশান এভিনিউর 196 নম্বর বাসা যেটি রয়েছে সেই বাসার সামনে এসে ব্রেক করবেন বাসটি এবং সেখান থেকেই মূলত এই বাসায় প্রবেশ করবে তারেক রহমান। আমরা দেখছি যে এখানে সিএসএফ এর কড়া নিরাপত্তা, একই সঙ্গে পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা এখানে রয়েছে। অর্থাৎ সারাদিন ব্যাপী সামরিক বেসামরিক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তারেক রহমান সকল লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে এই মুহূর্তে গুলশান এভিনিউয়ের সেই বাসভবনে তিনি ফিরলেন, যেটি তার জন্য প্রস্তুত করা হয়েছিল আগে থেকে। অর্থাৎ রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে আলোচিত যে বাসভবন গুলশান এভিনিউর 196 নম্বর বাসা, সেই বাসার সামনেই মূলত তারেক রহমান আসলেন এবং তিনি এই মুহূর্তে বাস থেকে নামছেন এবং পুরো পথে তিনি হাত নাড়িয়ে নেতাকর্মীরা যারা দীর্ঘ 17 বছর দলের স্বার্থে কাজ করেছেন, নানা ঘটনার সাক্ষী হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন এবং যদি জানিয়ে রাখতে চাই যে গুম খুনের শিকার হয়েছেন, সেই প্রতীক্ষার অবসান যখন ঘটছিল তখন কিন্তু তিনি নেতাকর্মীদের হাত নাড়িয়ে তার যে ভালোবাসা বিলিয়ে দেওয়া এবং কুড়িয়ে নেওয়ার যে বিষয় ছিল সেটি কিন্তু তিনি আদান প্রদান করেছেন। আমরা যদি জানিয়ে রাখতে চাই যে নির্বাসিত জীবনের অবসান তিনি আজ ঘটালেন, অর্থাৎ বীরের বেশে যে ফেরার কথা বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে দীর্ঘ লড়াই সংগ্রামে, সেই বীরের বেশেই তিনি জন্য ফিরলেন এবং তিনি জানালেন তার পরিকল্পনার কথা। তিনি দেশে যখন ফিরলেন তিনি তার ঐতিহাসিক ভাষণটি দিলেন, যে ভাষণে উঠে আসলো বাংলাদেশের মানুষকে নিয়ে তার পরিকল্পনার কথা, বাংলাদেশের মানুষকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে তার যে ভাবনার কথা সেটি কিন্তু তিনি জানালেন। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে জাইমা রহমান তিনি নামছেন এবং সেই সঙ্গে পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা নামছেন এবং জুবাইদুর রহমান তিনিও নামলেন এই মুহূর্তে বাসটি থেকে, যে বাসে করে তারেক রহমান আসছিলেন। এবং এই মুহূর্তে তারেক রহমান তিনি বাসে এখন পর্যন্ত বসে রয়েছেন এবং পরিবারের সদস্য যারা রয়েছেন, অর্থাৎ তার সফর সঙ্গী যারা হয়েছেন তারা নামছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারেক রহমান নামবেন। এখানে আমরা দেখছি যে নেতাকর্মীদের একটু দূরে আটকে দেওয়া হয়েছে, তবে এখানে অনেক নেতাকর্মী প্রবেশ করেছেন, হয়তো বা তাদের উদ্দেশ্যে তিনি আবারও হাত নাড়াতে পারেন। তিনি হয়তো বা তার যে বাসভবন সেটি প্রবেশের আগে তিনি হাত নাড়িয়ে আবারও নেতাকর্মীদের ভালোবাসার সিক্ততার জবাব হয়তো বা তিনি এখান থেকে দিতে পারেন। যদি একটু জানিয়ে রাখতে চাই, 2018 সালে 11 সেপ্টেম্বর পরিবারের সদস্য নিয়ে তারেক রহমান লন্ডনে চলে গিয়েছিলেন এবং তারপর তার জীবনে যে ঝড় গিয়েছে, অনেক মামলা হামলা, কারাবাসের স্মৃতি, আবার দলকে লন্ডন থেকে নেতৃত্ব দেওয়া, এর মধ্যে ভাইকে হারানো, মা অসুস্থ হয়ে যাওয়া এবং দীর্ঘ যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের অবসান ঘটিয়ে তিনি আজ দেশে ফিরলেন এবং তার যে প্রতীক্ষিত দিন সেটি তিনি কিন্তু আজ সেই দিনের যে অপেক্ষায় তিনি ছিলেন সেই দিনটি কিন্তু আজ তার পূর্ণতা পেল। এবং তিনি যখন দেশে আসলেন সত্যিকার অর্থে যেমনটি বলা হচ্ছিল যে বাংলাদেশের মাটিতে তারেক রহমান পা রাখবেন, তিনি কিন্তু সত্যিকার অর্থেই বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। নিজের বিমানবন্দরে নিজের জুতো মুজো খুলে তিনি মাটিতে পা রেখেছেন। মাটি থেকে এক মুঠো মাটি তিনি হাতে তুলে নিয়েছেন। আমরা এই মধ্যে দেখলাম তারেক রহমান তিনি ভিতরে প্রবেশ করলেন এবং গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসভবনের দরজাটি বন্ধ হয়ে গেল।